আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে আমরা সাধারণ জ্ঞান টপিকটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, এবং খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো থাকবে আজকের আলোচনায়। এবং যে প্রশ্নগুলো দেখেন বিভিন্ন চাকরির পরীক্ষায় 2025 সালে এসেছে, কেবল সেই প্রশ্নগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের সাধারণ জ্ঞানগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং চাকরির পরীক্ষায় কোনগুলো ঘুরে ফিরে চলে আসে। ওকে, তো দেখেন শুরুতেই যে প্রশ্নটা রয়েছে যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু 30টি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি? সঠিক উত্তর হচ্ছে 30টি। তো আমি অপশনগুলো কিছুটা হাইড করে রাখবো এরপর থেকে। দেখেন এর পরের প্রশ্নটা আমি দেখাচ্ছি। পরের প্রশ্নটাতে কি বলা হচ্ছে? তাজিং ডং পর্বতশৃঙ্গের অপর নাম কি? তাজিং ডং পর্বতশৃঙ্গের অপর নাম হচ্ছে বিজয়। ওকে, তো আমি টেস্ট মোডে চলে যাচ্ছি। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতাকে? মনে রাখবেন পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হচ্ছেন ধর্মপাল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হচ্ছেন ধর্মপাল। এরপরে পরের প্রশ্নটা দেখেন। 4 নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে? 4 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস কখন পালিত হয়? তো আন্তর্জাতিক প্রবীণ দিবস 1 অক্টোবর, 10 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 7 মার্চ। তাহলে প্রবীণ দিবস মানে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় 1 অক্টোবর। ওকে, এরপরের প্রশ্নটা দেখেন। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? তো খেয়াল করে দেখেন, বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ। এগুলো প্রশ্ন যেহেতু বর্তমানে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়, একটু ভালো করে খেয়াল রাখবেন। তো সম্ভবত এটা চেঞ্জ হয়নি এখনও। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজ। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইউক্রেনের মুদ্রার নাম কি? মনে রাখবেন ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিভোনিয়া। ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিভোনিয়া। 7 নম্বরে বলা হচ্ছে কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন? এর বাংলা হচ্ছে বৈশ্বিক গ্রাম। তো গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা বা মানে যিনি উপস্থাপন করেন তার নাম হচ্ছেন মার্শাল ম্যাকলুহান। এখানে পুরো নাম দেয়া রয়েছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। মনে রাখবেন ভালো করে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্শাল ম্যাকলুহান হচ্ছেন গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখেন খেয়াল করে যে ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? লিও, জেনেভা, প্যারিস নাকি ভার্সাই? মনে রাখবেন ইন্টারপোল সংস্থার সদর দপ্তর হচ্ছে লিও। ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিও। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? মনে রাখবেন পদ্মা এবং যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দে। এরপরে পরের প্রশ্নটাতে কি বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি কি হবে? বৃষ্টিপাত কমে যাবে, নিম্নভূমি নিমজ্জিত হবে, উত্তাপ বেড়ে যাবে নাকি সাইক্লোনের প্রবণতা বাড়বে? সঠিক উত্তর হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে গ্রিন হাউস ইফেক্টের কারণে। এরপরে পরের প্রশ্নটা দেখেন। পরেরটাতে বলা হচ্ছে আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? মনে রাখবেন আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি। লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? খুবই সহজ প্রশ্ন, গুল্ম জাতীয় উদ্ভিদ। এই প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে এই পরীক্ষায় এসেছিল। এটা সেনাবাহিনীর একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। এটা এপ্রিল মাসেই অনুষ্ঠিত হওয়া একটা পরীক্ষা 2025-এর। এটাতে দেখেন বলা হচ্ছে ব্লু ইকোনমি কিসের সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতি। একটু ভালো করে মাথায় রাখবেন। তো ব্লু ইকোনমি তাহলে অবশ্যই সমুদ্র বিষয়ের সাথে সম্পর্কিত। এটাতে বলা হচ্ছে বাংলাদেশের ম্যানগ্রোভ বন কোনটি? মনে রাখবেন বাংলাদেশের ম্যানগ্রোভ বন হচ্ছে অবশ্যই সুন্দরবন। পরেরটা দেখেন, পরের প্রশ্নে কি বলা হচ্ছে যে আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন কোনটা। একটু গেস করেন তো আপনারা, আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি হতে পারে? এই 4টা অপশনের মধ্যে মানে হচ্ছে অপশনে আপনাদের যেটা থাকবে সেই অনুপাতে ছোট জেলা কোনটা হবে? তো এখানে বগুড়া, রাঙ্গামাটি, নারায়ণগঞ্জ, মাগুরা। তাহলে আয়তন অনুযায়ী সবচেয়ে ছোট জেলা এই 4টার মধ্যে হচ্ছে নারায়ণগঞ্জ। এক্স্যাক্টলি নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা আয়তন অনুযায়ী এই 4টা অপশনের মধ্যে।
বাংলাদেশের সর্বদক্ষিণের থানা কোনটি? তেঁতুলিয়া, টেকনাফ, মেহেরপুর নাকি চুয়াডাঙ্গা? সঠিক উত্তর অবশ্যই সর্বদক্ষিণের তো টেকনাফ রয়েছে, তাই না? কোন দ্বীপে বাতিঘর আছে? নিশ্চয়ই এই প্রশ্নটার উত্তর আপনাদের জানা উচিত। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া নাকি নিঝুম দ্বীপ? একটু গেস করেন এই প্রশ্নটা। অবশ্যই অনেকেই হয়তো পেরেছেন যে বাংলাদেশে বাতিঘর আছে কুতুবদিয়া দ্বীপে। খুব ভালো করে মনে রাখতে হবে যে বাংলাদেশে কোন দ্বীপে বাতিঘর আছে। সঠিক উত্তর হচ্ছে কুতুবদিয়া। মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? যশোর, কুষ্টিয়া, মেহেরপুর নাকি চুয়াডাঙ্গা? অবশ্যই মেহেরপুর জেলায় অবস্থিত মুজিবনগর স্মৃতিসৌধ। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুবলার চর কোথায় অবস্থিত? ভোলা, সেন্ট মার্টিন, সুন্দরবনের দক্ষিণ উপকূলে নাকি মাধবকুণ্ডের পাশে? সঠিক উত্তর হচ্ছে সুন্দরবনের দক্ষিণ উপকূলে দুবলার চর অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? কর্ণফুলী, নবগঙ্গা, নাফ নাকি হালদা? সঠিক উত্তর অবশ্যই নাফ নদী দ্বারা বিভক্ত বাংলাদেশ এবং মিয়ানমার। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা, তৈল, চুনাপাথর, প্রাকৃতিক গ্যাস? অবশ্যই প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। এই প্রশ্নটা দেখেন, বাংলাদেশের নৌবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি? জেনারেল, ফিল্ড মার্শাল, অ্যাডমিরাল নাকি ভাইস অ্যাডমিরাল? সঠিক উত্তর অবশ্যই অ্যাডমিরাল। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত? দিনাজপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম? অবশ্যই লোকশিল্প জাদুঘর অবস্থিত নারায়ণগঞ্জ জেলায়। নিশ্চিত বুঝতে পারছেন কোনটি সঠিক। বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকে বোঝায়। বায়ু একটি মৌলিক পদার্থ, বায়ু একটি যৌগিক পদার্থ, বায়ু একটি মিশ্র পদার্থ? অবশ্যই বায়ু একটা মিশ্র পদার্থ। তাই ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের সঠিক অপশন। এরপরে প্রশ্নটা দেখেন, অগ্নিশ্বর কোন ফলের জাত? একটু গেস করেন তো দেখি অগ্নিশ্বর কোন ফলের জাত। নিঃসন্দেহে আপনারা গেস করতে পারেন যে অগ্নিশ্বর হচ্ছে অবশ্যই কলার জাত। তাহলে কলা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপরে পরের প্রশ্নটা আসেন, বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? মনে রাখবেন শব্দগুলো, যে বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 4টা অপশন রয়েছে। তাহলে ক, খ, গ, ঘ কোন অপশনটা রাইট? খুব ভালো করে মনে রাখতে হবে 17 জানুয়ারি 1972 সালে বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর প্রধান পদ কোনটি? প্রেসিডেন্ট, প্রশাসক, মহাপরিচালক, মহাসচিব? অবশ্যই প্রশাসক হচ্ছে এর প্রধান পদ। এরপরে 6 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয়? আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1940, 1950, 1945 নাকি 1949? তো এই প্রশ্নের সঠিক উত্তর আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? মেগাস্থিনিস, শিলভদ্র, অতীশ দীপঙ্কর নাকি মা হুয়ান? সঠিক উত্তর হচ্ছে শিলভদ্র। তাহলে শিলভদ্র ছিলেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 80%, 75%, 78% নাকি 71%? অবশ্যই 78% হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর নাকি উত্তর মহাসাগর? সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে মারিয়ানা ট্রান্স নামে একটা স্থান আছে যেটা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান এবং সেটা অবশ্যই প্রশান্ত মহাসাগরে। কোনটি অ্যান্টিবায়োটিক? ইথিলিন, পেনিসিলিন, ইনসুলিন? কোনোটিই নয়। সঠিক উত্তর অবশ্যই পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক। কোনটিকে চুম্বকে পরিণত করা সম্ভব? স্বর্ণ, পিতল, তামা, ইস্পাত? অবশ্যই ইস্পাতকে চুম্বকে পরিণত করা সম্ভব। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? প্রাকৃতিক গ্যাস, সূর্যরশ্মি, কয়লা, পেট্রোলিয়াম? অবশ্যই সূর্যরশ্মি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়? 1809 সালে, 1790 সালে, 1789 সালে, 1757 সালে? তো 1757 সালে তো পলাশির যুদ্ধ সংঘটিত হয়। 1789 সালে সংঘটিত হয় ফরাসি বিপ্লব। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি? নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস? সঠিক উত্তর অবশ্যই ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর নাকি আরব সাগর? অবশ্যই প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
অবশ্যই বুঝতে পারছেন ইরাকে অবস্থিত, এটা কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এবার পরের প্রশ্নটা দেখেন, কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না কোন দেশ? দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া নাকি মোজাম্বিক? অবশ্যই মোজাম্বিক কখনোই হচ্ছে কমনওয়েলথের ব্যতিক্রমী রাষ্ট্র যেটা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংরাই? এটা একটু গেস করেন তো দেখি। গারো, সাঁওতাল, মারমা, চাকমা, কোনটা হবে? নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছেন যে সাংরাই হচ্ছে মারমাদের হচ্ছে একটা উৎসব। ওকে, নাসার সদর দপ্তর কোথায়? নাসার সদর দপ্তর কোথায়? ফ্লোরিডা, হচ্ছে হিউস্টন, কেপ কেনেডি, ওয়াশিংটন ডিসি, একটু গেস করেন তো দেখি আপনারা। তো আমার মনে হয় যে নাসার সদর দপ্তর হচ্ছে ফ্লোরিডা হতে পারে। তো আমি একটু দাগাই দেখি হয় কিনা। নো, নাসার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। এই প্রশ্নটা কিন্তু কনফিউশন একটা প্রশ্ন, আমি নিজেও ভুল করে ফেললাম। নাসার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আমার কেন জানি মনে হচ্ছিল যে ফ্লোরিডা হতে পারে। তো অবশ্যই ভালো করে মনে রাখবেন, নাসার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত? অবশ্যই রংপুর জেলায়। একটু ভালো করে মনে রাখবেন, যেহেতু বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, এই জন্য এই ধাঁচের প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায়? অবশ্যই রংপুর জেলায়। বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি? শাহিওয়াল, সিন্ধি, হলস্টেইন ফ্রিজিয়ান নাকি ব্রাহ্মা? সঠিক উত্তর অবশ্যই ফ্রিজিয়ান। তো এটা অনেকেই আপনারা জানেন যে বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত হচ্ছে ফ্রিজিয়ান জাত। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নিঃসন্দেহে বুঝতে পারছেন যে ওয়ারী বটেশ্বর অবস্থিত নরসিংদীতে। ওয়ারী বটেশ্বর অবস্থিত নরসিংদীতে। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? মনে রাখবেন, ভাওয়াইয়া অবশ্যই রংপুর অঞ্চলের গান। ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? শাহজাদপুর, রামপাল, মহস্তানগড়, লালপুর? তো অবশ্যই মহস্তানগড় অবস্থিত। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? খুবই সহজ প্রশ্ন, অবশ্যই বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। নিচের কোনটি পাললিক শিলা? মার্বেল, কয়লা, গ্রানাইট, নিস? তো অবশ্যই কয়লা হচ্ছে পাললিক শিলা। এরপরে দেখেন 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কি বলা হচ্ছে? কোনটি উচ্চ ফলনশীল ঘাস? নেপিয়ার, হেলেঞ্চা, ইপিলিপিল, দুর্বা? অবশ্যই নেপিয়ার হচ্ছে সঠিক উত্তর, কেননা নেপিয়ার হচ্ছে উচ্চ ফলনশীল ঘাস। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? হাতিয়া, ভোলা, সেন্ট মার্টিন, সন্দ্বীপ? অবশ্যই ভোলা দ্বীপ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? দক্ষিণ কোরিয়া, ইতালি, পর্তুগাল নাকি ডেনমার্ক? সঠিক উত্তর পর্তুগাল। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? দেখেন, এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে আবার রিপিট হয়েছে, অর্থাৎ 2025 সালের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করছি। এই প্রশ্নটাও কিন্তু 2025-এর হচ্ছে মানে 2005 মাস, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে অনুষ্ঠিত একটা পরীক্ষায় এসেছে। তো দেখেন, বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে অবশ্যই নাফ নদী। মনে রাখবেন, আসতে পারে কিন্তু প্রশ্নটা। এই প্রশ্নটা দেখেন, আমি অ্যান্সার সহ দেখাচ্ছি এবং আপনাদের একটু বলি যে এটা দেখেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদে 26/4/2025 এসেছে। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতেরেস। কিছুক্ষণ আগেই আমরা পড়লাম, কিন্তু ইনি হচ্ছেন পর্তুগালের নাগরিক। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত? ভোলা জেলা। পরেরটা দেখেন, ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই পণ্য কোনটি? সঠিক উত্তর জামদানি শাড়ি। এটা কিন্তু সর্বপ্রথম। অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে? সঠিক উত্তর হচ্ছে 5টি রং থাকে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? নীল নদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদীর নাম। সাংবিধানিক কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? সঠিক উত্তর হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হচ্ছে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে? সঠিক উত্তর হচ্ছে প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্য কমিশনের সভাপতি। 2026 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি? সঠিক উত্তর কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। এই 3টা দেশই 2026 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ, তাই সঠিক উত্তর হচ্ছে সবগুলো। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? 6টি, 5টি, 4টি, 7টি? সঠিক উত্তর অবশ্যই 4টি।
এই প্রশ্নটা দেখেন, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, বেলজিয়াম। আচ্ছা বলেন তো দেখি, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অবশ্যই বেলজিয়ামে অবস্থিত। এই প্রশ্নটা দেখেন, বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে? 2003, 1997 নাকি 1994? সঠিক উত্তর 1997 সালে। বিশ্বখ্যাত বা বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ইংল্যান্ড, সুইডেন, ইতালি নাকি বেলজিয়াম? সঠিক উত্তর অবশ্যই বেলজিয়ামে অবস্থিত। এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের একটা প্রশ্ন এবং এটা ফেব্রুয়ারি মাস 2025-এ অনুষ্ঠিত হয়েছে, 14/2/2025। তিস্তা বাঁধ কোন জেলা অবস্থিত? সঠিক উত্তর লালমনিরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? অবশ্যই তৈরি পোশাক। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? 1987 সালে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? সঠিক উত্তর হচ্ছে উন্নতম মশির। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? অবশ্যই সম্রাট আকবর। পরের প্রশ্ন বলা হচ্ছে, গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? 2 অক্টোবর 1983 সালে এবং এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1976 সালে। মনে রাখতে হবে প্রশ্নটা, যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 2 অক্টোবর 1983 সালে। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই তিস্তা নদীর তীরে অবস্থিত 3 বিঘা করিডোর এবং এটাও লালমনিরহাট জেলায়। এরপরে দেখেন, লালন ফকিরের জন্মস্থান কোথায়? ঝিনাইদহ। লালন ফকিরের জন্মস্থান হচ্ছে ঝিনাইদহ। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? সঠিক উত্তর দ্রাবিড়। বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়। এরপরে পরের প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কিসের মাধ্যমে? অবশ্যই ক্ষুদ্র ও কৃষি ঋণদানের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। পরের প্রশ্নটাতে বলা হচ্ছে, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 24 অক্টোবর 1974 সালে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 24 অক্টোবর 1974 সালে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? সঠিক উত্তর গণভবন। হামাস কোন দেশের সংগঠন? সঠিক উত্তর ফিলিস্তিনের সংগঠন হচ্ছে হামাস। এরপরে দেখেন, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা এনজিএস ইজ আ টেকনোলজি। কোন ধরনের টেকনোলজি? সিকোয়েন্সেস ডিএনএ অ্যান্ড আরএনএ স্টাডি জেনেটিক ভেরিয়েশনস অ্যান্ড মিউটেশনস। ওকে, এটা হচ্ছে এনজিএস। কিছুটা কঠিন প্রশ্ন ছিল এটা। এই প্রশ্নটা দেখেন, বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? 2টি। এবং এই প্রশ্নটাও গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের, এটা 22/2/2025-এ অনুষ্ঠিত হয়েছে। তো এই প্রশ্নগুলো থেকে কিন্তু কমন আসতে পারে, এই জন্য আমি আলোচনায় রেখেছি প্রশ্নগুলো। তো প্রশ্নটা কি? বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? সঠিক উত্তর 2টি ভাষায় রচিত। স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? সঠিক উত্তর মুন্সি আব্দুর রউফ। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদ হচ্ছে কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন? তো কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন 2009 সালে। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? 1999 সালে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্বের 3 শূন্যের অন্তর্ভুক্ত নয় কোনটি? মনে রাখবেন, 0 ক্ষুধা এটা অন্তর্ভুক্ত নয়, এবং 0 দারিদ্র্য, 0 নেট কার্বন এমিশন, 0 বেকারত্ব, এই তিনটা হচ্ছে 3-0 তত্ত্বের 3 শূন্যকে হচ্ছে আমাদের নির্দেশ করে, আর 0 ক্ষুধা কিন্তু এই 3টা শূন্যের মধ্যে পড়ে না। ওকে, এবার আসেন, জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ শহীদ হয় কবে? 16 জুলাই। দেখেন, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে কিন্তু প্রশ্ন আসবেই, 2-3টা প্রশ্ন মনে রাখবেন সেটা। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? সঠিক উত্তর তিতুমির। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী হচ্ছে তিতুমির। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে 1976 সালে। মনে রাখতে হবে প্রশ্নটা, গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে 1976 সালে। এরপরে আসেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির গীতিকার কে? সঠিক উত্তর শাহ আব্দুল করিম। আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির গীতিকার হচ্ছেন শাহ আব্দুল করিম। 7 সিস্টার্স কোন দেশে অবস্থিত? অবশ্যই ভারতে অবস্থিত। ওই যে মিজোরাম, ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, এগুলো হচ্ছে 7 সিস্টার্সের অংশ, এবং এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, তাই এই সম্পর্কিত প্রশ্ন আসতে পারে। এবং চিকেন নেকও কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর আমরা বলে জানি যেটাকে, এবং সেটা নিয়েও প্রশ্ন হতে পারে আপনাদের, আমি বলে রাখলাম। ভারতবর্ষে মুসলিম শাসনে রাজভাষা কী ছিল? অবশ্যই ফার্সি ছিল মুসলিম শাসনে রাজভাষা।
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আইন প্রণয়ন হয় কত সালে? 1996 সালে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আইন প্রণয়ন হয় 1996 সালে। পরের প্রশ্নটা দেখেন, নিউ সিল্ক রোডের প্রবক্তা দেশ? অবশ্যই চীন। নিউ সিল্ক রোডের প্রবক্তা দেশ হচ্ছে চীন। জাতিসংঘ দিবস পালন করা হয় কোন তারিখে? অবশ্যই 24শে অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। জুলাই আগস্ট গণহত্যার সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? আর্ট অব ট্রায়াম্ফ। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্ট অব ট্রায়াম্ফ হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থ। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।